ওই প্রিন্সিপাল কম্পোনেন্টের মধ্যে আমরা ডাটাগুলোকে আসলে কি বলে প্রজেক্ট করতেছিলাম আর কি। এখন এই অ্যাপ্রোচে আমাদের যে ক্লাস লেভেল গুলোর কিন্তু দরকার লাগে না, সো এই কারণে এটাকে আমরা আসলে আনসুপারভাইজড একটা অ্যালগোরিদম বলতে পারি আর কি। সো এলডিএ হচ্ছে ওইটার সাথে যদি পিসি এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তো এলডিএ এর মেইন পার্থক্য হচ্ছে এলডিএ একটা সুপারভাইজড অ্যালগোরিদম, দ্যাট মিনস এখানে আমাদের ক্লাস লেভেল গুলা আহ, এখানে আসলে আমাদের লাগবে। তো এলডিও সেম কাজই করে, সেও আসলে ডাইমেনশনকে রিডিউস করে, যদি 2D থাকে তাহলে এটাকে 1D তে নিয়ে আসে। বাট সে কি করে, এই যে ফর এক্সাম্পল আমাদের এই ডাটা সেটের মধ্যে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে এই যে ব্লু ক্লাস আর একটা হচ্ছে গ্রিন ক্লাস। তো সে ডাটাগুলোকে এমন ভাবে আসলে লোয়ার ডাইমেনশনে নিয়ে আসে যেন এই এই ক্লাসগুলোর মধ্যে আসলে ডিস্টেন্স সবচেয়ে বেশি হয় আর কি। ঠিক আছে, সো এটি এখানে বলা হচ্ছে যে ম্যাক্সিমাইজেস দ্য সেপারেশন বিটুইন মাল্টিপল ক্লাসেস। মানে সে এমন একটা অ্যাক্সিস খুঁজে বের করার ট্রাই করে, যে অ্যাক্সিসটা আসলে এই ক্লাসগুলোর মধ্যে সেপারেশন সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি দিবে আর। ফর এক্সাম্পল এই অ্যাক্সিসটা একটা মানে কি গুড প্রজেকশন। এই অ্যাক্সিস বরাবর যদি সবগুলো ডাটাকে আমরা প্রজেক্ট করতে পারি, তাইলে এটা একটা গুড প্রজেকশন হবে। আর যদি আমরা এই অ্যাক্সিসটা নেই, তাইলে এইখানে আসলে সবগুলো ডাটা আসলে একসাথে মানে কি বলে ওভারল্যাপ করবে। তো এই কারণে এটা আসলে একটা মানে গুড প্রজেকশন হবে না, এটা একটা ব্যাড প্রজেকশন। তাইলে আমাদের এলডি এলডি এর কাজ হবে এরকম একটা অ্যাক্সিস খুঁজে বের করা, যে অ্যাক্সিস বরাবর ডাটাগুলোকে যদি আমরা প্রজেকশন করি, তাইলে ওই ডাটাগুলার যে ক্লাস আছে ওই ক্লাসগুলোর মধ্যে ডিস্টেন্সটা মানে ম্যাক্সিমাম হবে। আচ্ছা, তাইলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ফর প্যারিসের এক্সাম্পল অ্যাটাকিং এগুলো মব হচ্ছে আমাদের সামলে ডাটা সেট। আলিসন বনে তো আমরা গেলেন যদি এই বস। ডাটাগুলোকে বার্সায় বেঁধেছিল গোলমাল, সেখানেও বাঁচিয়ে ধরে দিয়েছেন এক্স অ্যাক্সিস আরেক বরাবর প্রজেক্ট গোলকিপার। করি, তাহলে জার্মান এরকম ব্যাটেলে একটা পুরনো প্রজেকশন আমরা শক্তির পাবো। জয়, আর যদি ওয়াই নতুনের অ্যাক্সিস বরাবর পরাজয়। প্রজেক্ট করি, তাহলে ইন্টার আসলে এগিয়েছে এক তাহলে ওই ধাপ, প্রজেকশনটা আরো খারাপ ব্রুজকে হবে। মানে পুড়িয়েছে পুরনো আই পাপ। গেস এখানে আর্সেনাল খুঁজছে বাঁধুদের ওভারল্যাপিং বিমান, কারণে এই দুইটা আর ডাটা হেরেও একবারে ওভারল্যাপ আতলেতিকো করে যায় একটা ভাবছে অপরের সাথে। তারা রিয়ালেরই তো তাইলে সমান। এখন হয় এক্স বলেন, অ্যাক্সিস আর ওয়াই এর অ্যাক্সিস কোনো বরাবর যদি আমরা ব্যাখ্যা আপনি ডাইমেনশনকে দাঁড় রিডিউস করাতে করি, পারেন? চ্যাম্পিয়ন্স তাইলে লিগের এই দুইটা আরো অ্যাক্সিসকে দুটো আসলে বেস্ট অ্যাক্সিস বলা মহাকাব্যিক যাবে রাত কিনা। শেষে আপনি যখন আমরা মাথা মানে চুলকাচ্ছেন, তখন আমরা অবভিয়াসলি আরো নেগেটিভ একবার এই অ্যাক্সিসটাকে সব জিনিসই বেস্ট অ্যাক্সিস বলা ব্যাখ্যা করার যাবে। চেষ্টা বাট আমরা নাকি যদি সামহাও অপচেষ্টা এরকম একটা অ্যাক্সিস করতেই খুঁজে পারি। বের করি, যা আপনি ফর দেখেছেন, এক্সাম্পল যা হয়তো মিস করে গেছেন, আর যা যা ভেক্টর আমরা ব্যাখ্যা করা সামহাও যায় না, খুঁজে বের করছি। তার সবকিছুই তো 5 এইটা পয়েন্টে। বরাবর যদি নাম্বার আমরা 1 ডাটাগুলোকে আলিস প্রজেক্ট করি, তাইলে অন দেখা যাচ্ছে যে প্যারিস। মোটামুটি ফর এক্সাম্পল পিএসজি এখানে আমাদের জিততে মানে জিততে ম্যাচটা হেরে গেল। হারলো কার কাছে? হারলো লিভারপুলের কাছে। এবং এই হারের কোনো ব্যাখ্যা কি আপনি দাঁড় করাতে পারবেন? একটা গোলকিপার একের পর এক সেভ করে গেলেন, আর একটা দল একের পর এক আক্রমণ করে গেল, সেখান থেকে ওই দল কোনো গোল করতে পারলো না, উপরন্তু অন্য পাশে গোল তারা হজম করে বসলো। এবং এরপরে ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত দৈনিক লেকিপ তারা আজকের দিনের প্রচ্ছদ করেছে, বা তাদের ফ্রন্ট পেজে তারা একটা কথাই লিখেছে, ইংলিশ ডাকাতি। এটাকে তারা বলছে স্রেফ ডাকাতি। এবং পিএসজি কোচ লুই এনরিকে আমাদেরকে যে সংকেত দিয়ে রেখেছিলেন, তার দল ঠিক সেভাবেই খেলেছে। তার আগে আমরা তিনি কি বলেছেন সেটা একটু দেখে নেই। আমাদের যেটা উচিত ছিল, ওদের সেরা প্লেয়ার ছিল ওদের গোলকিপার। ফুটবল আসলে নির্মম। ফুটবলটা এই মুহূর্তে লুই এনরিকের কাছে খুব বেশি নির্মমই লাগার কথা। কেনই বা লাগবে না? এতগুলো শট, এত আক্রমণাত্মক ফুটবল, এবং পিএসজি যে মানের ফুটবল খেললো, সম্ভবত আমরা আমাদের জীবদ্দশায় কাতারি মালিকানার অধীনে এইরকম পিএসজি কে, এইরকম সোয়াগ পিএসজি কে আগে কখনো দেখি নাই। সেই ম্যাচে যখন তারা হেরে বসেন, তখন ওই আক্ষেপটা থাকার কথা পিএসজির, এবং ফুটবলটাকে নির্মম লাগার কথা। যথেষ্ট কারণও তার পেছনে আছে। তবে পিএসজি কিন্তু এরকম একটা অশনি সংকেত লিভারপুলকে দিয়ে রেখেছিল। লিলকে যখন ফ্রেঞ্চ লিগ আর সবশেষ ম্যাচে পিএসজি হারালো, এরপরে লুই এনরিকে বলেছিলেন যে লিল দলটার খেলার ধরন লিভারপুলের কাছাকাছি। সেটা আবার লিভারপুলের আতে খুব ভালোভাবে ঘা লেগেছিল, বা আতে লেগেছিল আসলে। শেষ পর্যন্ত লিভারপুলকে লিল বানিয়ে ছাড়লো পিএসজি, কিন্তু দিন শেষে ম্যাচটা তারা হারলো এক আলিসনের কাছে। আপনি দেখেন, এই হচ্ছে ম্যাচের স্ট্যাট। আপনি হিসাব করেন, মানে 70% বল পজিশন পিএসজির কাছে, 30% বল পজিশন লিভারপুলের কাছে। ফার্স্ট হাফে একটা সময় আলিসন এবং লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করেছে পিএসজি। এরকম কয়েকটা সিকোয়েন্স ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে গেছে, এবং এরপরে আপনি বলতে পারেন, বা অনেকের ধারণায় আসতে পারে, পিএসজি বোধহয় ভালো হয়ে গেছে। কিন্তু তারা আবারও ভালো হয় নাই, সেটা আপনি বুঝেছেন যখন আলিসনের ওই লং বল থেকে ডারউইন নুনিয়েজ বলটা নামিয়ে দিলেন, এবং পরে গিয়ে হার্ভি এলিয়ট আরেক সুপার সাব বনে গেলেন, গোল করলেন এবং লিভারপুলকে জিতিয়ে দিলেন। ম্যাচের এই হচ্ছে পরিস্থিতি। এই এতগুলো শট আলিসন সেভ করেছে
করেছেন, এই সব জায়গায় এক্সপ্লয়েট গোল ট্রাই করব। করার মতো আর যে উইদিন ক্লাস অপরচুনিটি যে গুলো ছিল ভ্যারিয়েশন বা ভ্যারিয়েন্স একটার পর এটাকে একটা, মিনিমাইজ সেটাকে করতে আপনি যদি ডিফাইন তো করে তাইলে অল্প আমরা করেও যদি নিয়ে এটাকে আসেন, একটা তবুও ইকুয়েশন সেই ফরম্যাটে সেভের দেখতে সংখ্যা চাই হয় বা একটা রেশিও 9টা। ফরম্যাটে আর দেখি তাহলে অন্য আমাদের পাশে দেখতে দেখেন হবে এইটা। এইখানে একটা আর শট আমরা যদি করেছিল এইটাকে বড় করি লিভারপুল, এটাকে ছোট আর করি দ্যাট এইখান মিন্স থেকে হচ্ছে শট এই করে পুরো দ্বিতীয় শটে রেশিওটাকে তারা মানে গোল আমাকে পেয়েছে। ম্যাক্সিমাইজ করতে হবে, ফুটবল তাই মাঝে না? মধ্যে আর যদি কখনো আমি কখনো এই পুরো এইরকম রেশিওটাকে ম্যাক্সিমাইজ নির্মম করি হয়ে যায়, তাহলে এবং ম্যাচ এই শেষে জিনিসটা ছোট হবে। স্বাভাবিকভাবেই তো আর্নে জিনিসটা স্লট ছোট করাই বলছেন আমাদের উদ্দেশ্য। আর বেস্ট এই জিনিসটা আসলে বড় গোলকিপার করতে হবে। ইন দ্য পরের ওয়ার্ল্ড। যেই আলিসন তার কাছে নিউমারেটর আছে বেস্ট ওই গোলকিপার নিউমারেটরটা হবেন বড় করাই এইটাই হচ্ছে আমাদের স্বাভাবিক, উদ্দেশ্য। কিন্তু লিভারপুল তো তাইলে নতুন এর গোলকিপারের এর দিকে উদ্দেশ্য হবে তাইলে হাঁটছে। এখানে আবার আমরা তারা একটা মামারদাস অপটিমাইজেশন ভিলি, প্রবলেম পাইলাম এবং যিনি এই অপটিমাইজেশন ভ্যালেন্সিয়াতে প্রবলেমটা কি করে খেলছিলেন, এই রেশিওটাকে তাকে দলে ম্যাক্সিমাইজ করা। আনার চেষ্টায় রয়েছে, এবং কন্ট্রাক্টও তো তারা আমরা যদি সাইন করে ছবির ফেলেছে মাধ্যমে দেখার নেক্সট ট্রাই সিজন করি থেকে। যে আলিসনের কেন জায়গায় আমরা আসলে আমাদের তাকেও দুইটা হয়তো মাঝে ক্রাইটেরিয়াই মধ্যে অপটিমাইজ করতে হবে। দেখতে পাবো। তার আগে আলিসনের এই ধরনের পারফরমেন্স তো আমরা একেবারে যদি আসলে সিঙ্গেল হ্যান্ডেডলি ফর এক্সাম্পল রীতিমতো আমাদের ডাটা সেটটা লিটারেলি, সেইটা এবং আমরা এইরকম এই অ্যালবিটা চ্যাম্পিয়ন্স লিগে এককভাবে কোনো একটা বা দলের লিনিয়ার বিপক্ষে কোনো ডিস্ট্রিবিউট গোলকিপারের অ্যালবি, তো এই এইরকম অ্যালবিটা দাঁড়িয়ে আমরা যাওয়ার রেকর্ড থাকতে পারে, বুঝতে পারি, কিন্তু তার এই আবার একই গোলে ব্যাপার। কন্ট্রিবিউশন এখন এরকম আমরা কিছু যদি এই বড় বড় সম্ভবত খুব ডাটাগুলোকে বেশি প্রজেক্ট করি আপনি তো ফুটবলে এই দেখেন প্রজেকশনটা যতটুকু নাই। ভালো হবে কোনো এই সন্দেহ নাই প্রজেকশনটা কিন্তু যে আমরা লিভারপুলের যদি জয়ের অ্যাকচুয়ালি নায়ক ভালো হবে। আলিসন, এবং কারণ সম্ভবত হচ্ছে এই যে টাইয়ে প্রজেকশনের মধ্যে পিএসজি দেখো যে পিছিয়ে পড়লো, যেগুলো তাদেরকে আসলে এখন উইদিন জিততে হলে ক্লাস পরের লেগে ডাটা অ্যানফিল্ডে ছিল গিয়ে এইগুলা একই মানে ব্র্যান্ডের মোর ফুটবল খেলতে হবে, ক্লোজলি যেটা তাদের আছে পক্ষে কম্পেয়ার অসম্ভব টু বলে এই এখন আর এই মনে অ্যালবিটাতে। হচ্ছে না ঠিকই, তো কিন্তু এবং লিভারপুলের ওই তোমার এক গোলের যেটা অ্যাডভান্টেজ হচ্ছে তাদেরকে যে between বড় class এক যে ধাপ distance, এগিয়ে এই দিয়েছে between class অন্তত পক্ষে distance-টা মোটামুটি কোয়ার্টার ফাইনালে বলা যেতে পারে যে যাওয়ার পথে। এইখান আর থেকে এই বেশি। আলিসন এখন So, এই তাইলে মুহূর্তে এরকম দ্য একটা বেস্ট nice ইন দ্য separation ওয়ার্ল্ড বের করা অন্তত হচ্ছে পক্ষে আমাদের লিভার আর্নে স্লটের মতে। টিমের নাম্বার 2, মোরাল এবং এখানে পুলিশ। আসলে দুইটা আরো একজন মানে গোলকিপারের গল্পই করতে criteria এসেছি। আমাদের খুবই বার্সেলোনার গুরুত্বপূর্ণ। জয়ের Between নায়ক class কে? আরেক distance গুলোকে গোলকিপার কমাতে হবে। আর বোজেক between class শেজনি। distance যদিও এগুলোকে রাফিনিয়া একটা গোল bar। করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন পেদ্রি, আচ্ছা, কিন্তু so একটা এতটুকু পর্যন্ত কি সেভ আমরা করে বুঝতে পারছি? এই ম্যাচে নায়ক বনে গেছেন তাদের গোলকিপার, কারো যার কোনো আবার প্রশ্ন আরো একটা থাকলে ইন্টারেস্টিং স্টোরি আছে, যেটা কম বেশি সবাই হয়তো জানেন। মুন্দো দেপোর্তিভো বলেন আর স্পোর্ট বলেন, সবাই জানেন যে হিরো আসলে এই ম্যাচে কে। এবং শেজনির গল্পটা আরো মজার। আপনি জানুয়ারি মাসের 26 তারিখে ফিরে যান, যখন ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচে 11-এ হানসি ফ্লিক দলে রাখলেন ভয়েচেক শেজনিকে। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন শেজনি, গেল কয়েকটা ম্যাচ ধরে তো ইনাকি পেনিয়া ভালো করছে, আপনি সেই কোপা দেল রের ম্যাচে শেজনিকে খেলিয়েছেন, এরপরে স্প্যানিশ সুপার কাপে খেলিয়েছেন, রেড কার্ডও তিনি দেখেছেন, এরপরে কেন শেজনিকে আবার আপনার 11-এ রাখতে হবে? পেনিয়া তো আহামরি কোনো ভুল করেন নাই। তখন হানসি ফ্লিক উত্তর দিয়েছিলেন ঠিক এই বলে যে আমরা তার ব্যাপারে খুবই পজিটিভ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা শেজনিকে দলে নিয়ে কখনো ম্যাচ হারি নাই। তখনও পর্যন্ত শেজনি বোধহয় বার্সার জার্সিতে 4টা ম্যাচ খেলেছেন। এই অবস্থায় এই হানসি ফ্লিক বলছেন যে তাকে আমি গোলবারের নিচে রেখে কখনো ম্যাচ হারি নাই বলে ম্যাচে আমি তাকে রাখছি। তার ঠিক আগে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে যে 5-4 করে বার্সেলোনা ম্যাচটা জিতলো, সেই ম্যাচে দুটো অদ্ভুত ভুল করে বসেছিলেন শেজনি। স্পেশালি একটা ভুল নিয়ে তো অনেক বেশি চর্চা হয়েছে, অনেক বেশি কথা হয়েছে। এইরকম পরিস্থিতির পরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ওই ম্যাচে তিনি তার গোলকিপিং পজিশনে নাম্বার 1 হিসেবে চুজ করেছেন এই শেজনিকে। এবং স্বাভাবিকভাবেই কালকে যখন ম্যাচটা শেষ হলো, তারপরে শেজনি সবার আগে খুঁজে নিয়েছেন হানসি ফ্লিককে। ইনফ্যাক্ট হানসি ফ্লিকও খুঁজে নিয়েছেন এই তার গোলকিপারকে। তার এই ম্যাচের পারফরম্যান্সটা আপনি যদি ব্যাখ্যা করতে যান, তাহলে সেটা আলিসনের কাছাকাছি লেভেলে চলে যাবে, হয়তো কিছু কিছু দিক থেকে আলিসনের চেয়ে ভালো। কারণ দর্শনের দলে যখন একবার বার্সেলোনা পরিণত হলো, তখন তাদের পেছনে ফিরে এসেছিল গেল বছরের চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার স্মৃতিটা, যেখানে রোনাল্ডো আরাউহো রেড কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন, বিপদে পড়ে গিয়েছিল বার্সেলোনা, পরে গিয়ে ওই টাইটা হেরে তাদেরকে বাদ পড়তে হয়েছিল টুর্নামেন্ট থেকে। আর আরো একবার যখন কুবার্সি রেড কার্ড দেখলেন, ডাব্লিউ হচ্ছে আমাদের হচ্ছে প্রজেকশন ফ্যাক্টর, আর জেড হচ্ছে মানে স্কেলড ভ্যালু আফটার, মানে এটা হচ্ছে ওই যে মানে কি বলে প্রজেক্টেড ভ্যালু আর কি, লাইনের উপর যে আমাদের ডাটাগুলোকে প্রজেক্ট করতে হবে, ওই প্রজেক্টেড ভ্যালুটা হচ্ছে আমাদের জেড। আচ্ছা, তাইলে এখন আমরা যদি আমাদের মিন গুলা একটু কি হয় এটা দেখার ট্রাই করি। তো আমাদের আই ক্লাসের জন্য মিন যদি হয় মিউ আই, ফর এক্সাম্পল এই এই রেড ক্লাসে বা এই গ্রিন ক্লাসের জন্য আমাদের মিন হচ্ছে মিউ আই, এটা হচ্ছে আমাদের অরিজিনাল মিন। তাহলে আমাদের প্রজেক্টেড মিন কি হবে? আমরা যদি এই প্রজেকশন ভেক্টর দিয়ে অরিজিনাল মিনকে গুণ করি, তাহলে আমরা আসলে প্রজেক্টেড মিনটা পেয়ে যাব। আর আমাদের তাইলে মানে এই হোল ডাটা সেটের ওভারঅল মিন, এটা হচ্ছে আমাদের ওভারঅল মিন। ওভারঅল মিনের মিনকে যদি আমরা মিউ ওভারঅল বলি, তাহলে আমাদের ওভারঅল প্রজেক্টেড মিন কি হবে? মানে সবগুলো ডাটাকে ফর এক্সাম্পল আমি আমাদের নিউ অ্যাক্সিসে
প্রজেক্ট করছি, তাহলে এই প্রজেক্টের ডাটাগুলার মিন কি হবে? আমি যদি এই প্রজেকশন ফ্যাক্টর দিয়ে আমার ওভারঅল মিনকে গুণ করি, তাইলে এটা আসলে আমাদের ওভারঅল মিন হবে। আচ্ছা, এখন এই মিন গুলো আমি কেন বের করার ট্রাই করতেছি, এটা আমাদের ইকুয়েশনে লাগবে এই কারণে। বাট এই মিন গুলা যে আসলে এরকম মানে এরকম ফর্মুলার মাধ্যমে ফালায় আমরা বের করতে পারি প্রজেক্টেড মিন, এটা কি সবার কাছে যুক্তিযুক্ত মনে হইতেছে? আরো কি কোনো কোশ্চেন আছে এই এই দুইটা ইকুয়েশন নিয়ে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, তো এখন আমরা বিটুইন ক্লাস ভ্যারিয়েন্স বা বিটুইন ক্লাস ভ্যারিয়েশনের একটা ইকুয়েশন বের করা ট্রাই করতেছি। তো এখন বিটুইন ক্লাস ভ্যারিয়েশনের ইকুয়েশনটাকে আসলে আমরা এইভাবে ডিফাইন করি। তো এই যে সিগমা স্কোয়ার, এটা তো ভ্যারিয়েন্সের মানে সিম্বল, সিগমা স্কোয়ার এটা আমরা জানি অলরেডি। তাইলে মানে সিগমা স্কোয়ার বিটুইন, দ্যাট মিনস হচ্ছে বিটুইন ক্লাস ভ্যারিয়েন্স, এইটাকে আসলে ইকুয়েশনটাকে এইভাবে ডিনোট করা হয়। এটা হচ্ছে সামেশন এন, এন মানে হচ্ছে মানে আমাদের যে আই ক্লাসের মধ্যে কতগুলো স্যাম্পল আছে, ইনটু এম আই মানে হচ্ছে আমাদের প্রজেক্টেড আই ক্লাসের মানে প্রজেক্টেড মিন, আর মাইনাস মিউ আই হচ্ছে ওভারঅল মিন। তো দ্যাট মিনস মানে এখানে দেখা হচ্ছে যে আমার এই একটা ক্লাসের মিন আমার ওভারঅল মিন থেকে কতটুকু দূরে আছে, তাই না? এটা এটা তো আসলে আমরা বিয়োগ করলে এই দূরত্বটা বের করতে পারবো। আর এই দূরত্বটাকে আসলে স্কোয়ার করা হইতেছে, কারণ দূরত্ব যদি নেগেটিভ হয়, ঠিক আছে? মানে নেগেটিভ তো আসলে দূরত্ব রাখা যাবে না, তো এই কারণে আমরা এটাকে স্কোয়ার করছি। আর এন আই দিয়ে আমরা কেন এটা মাল্টিপ্লাই করতেছি, কারণ আসলে ফর এক্সাম্পল ক্লাস ওয়ান, এটাকে আমি বলছি ক্লাস ওয়ান, এই ক্লাস ওয়ানের মধ্যে যদি আমাদের ডাটা পয়েন্ট বেশি থাকে, তাইলে এই পুরা সামেশনের মধ্যে এই ক্লাস ওয়ানটার জন্য একটু মানে গুরুত্ব বেশি পায়। বুঝতে পারছো? মানে এটা ওয়েট যেন একটু বেশি থাকে আমার এই এই পুরা ভ্যারিয়েন্স ক্যালকুলেশনে, এই কারণে আসলে এখানে আমরা এন আই দিয়ে জিনিসটাকে মাল্টিপ্লাই। তাইলে এই এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের মানে কি বলে যে বিটুইন ক্লাস ভ্যারিয়েন্সের মানে ইকুয়েশন। এখন এইখানে এম আই আর এম ওভারঅল, তো এই দুইটা মানে অরিজিনাল ভ্যালু হচ্ছে মানে ডাব্লিউ ট্রান্সপোজ মিউ আই, এটা আমরা প্রিভিয়াস স্লাইড থেকে দেখে আসছি। আর এম ওভারঅল এর মানে ইকুয়েশন হচ্ছে ডাব্লিউ ট্রান্সপোজ মিউ ওভারঅল। এখন আমরা যদি এই দুইটা ইকুয়েশন আসলে এই ইকুয়েশন মানে এই এই প্রথম ইকুয়েশনের মধ্যে আসলে সাবস্টিটিউট করি, তাহলে আমাদের এরকম একটা ইকুয়েশন আসে। আমরা এখানে এম আই এর জায়গায় ডাব্লিউ ট্রান্সপোজ মিউ আই বসাইছি, আর এম ওভারঅল এর জায়গায় ডাব্লিউ ট্রান্সপোজ মিউ ওভারঅল আমরা এখানে বসাইছি। এখন আমরা উভয় পক্ষ থেকে ডাব্লিউ ট্রান্সপোজ কমন নিতে পারি। তো এখানে আমরা এই কমন নেওয়ার কাজটা করলাম। আর আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন একটা প্রপার্টি আছে, যদি ট্রান্সপোজ থেকে আসলে স্কোয়ার থাকে, তাহলে এই 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 জিনিসটা মানে যেই কথা, আমরা আসলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি এ ট্রান্সপোজ বি ইন্টু বি ট্রান্সপোজ এ। তাইলে আমরা এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সরি হ্যাঁ মানে এই স্কোয়ার প্রপার্টিটা আমরা আসলে এখানে ইউজ করতে পারি, যেহেতু এখানে একটা স্কোয়ার আছে, এটা একটা ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। তো এটাকে আমরা এই এই ফর্মুলার মধ্যে ফালাইতে পারি। যদি ফালাই তাহলে আসলে আহ, আমরা আসলে এরকম একটা ইকুয়েশন পাই আর কি। তো প্রথমে হচ্ছে so এটাকে আমরা ধরলাম এ, আর এটাকে ধরলাম বি, তাহলে কি হলো এ ট্রান্সপোজ, তো এ ট্রান্সপোজ বি, আর এই এতটুকু পার্ট হচ্ছে বি ট্রান্সপোজ এ। ঠিক আছে? তো এখন এই এই পুরো জিনিসটাই কিন্তু একটা সামেশনের ভিতরে আছে, যদি আমরা খেয়াল করে দেখি, মানে এই পুরো জিনিসটা একটা সামেশনের ভিতরে, এই সামেশনটার ভিতরেই আছে আর কি। তো এখন দেখো এখানে যে ডাব্লিউ ট্রান্সপোজ আর ডাব্লিউ এই দুইটা টার্ম আছে, সো এই দুইটা টার্ম হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম, তাই না? কারণ আমরা যে ইয়েটা বের করব, যে কি বলে ডাব্লিউ প্রজেকশন ভেক্টর, এই প্রজেকশন ভেক্টর কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তাই না? তো এই কারণে এটাকে আমরা মানে এই সামেশনের বাইরে নিয়ে আসতে পারি। যদি আমরা বাইরে নিয়ে আসি, তাহলে একটু রিঅ্যারেঞ্জ করলে আমরা মানে এই ইকুয়েশন থেকে আসলে এরকম একটা ইকুয়েশন আসতে পারি। এখানে জাস্ট কিছুই না, জাস্ট রিঅ্যারেঞ্জ করা হয়েছে আর কি, এটাকে বাইরে নিয়ে আসে পুরো জিনিসটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসে। আচ্ছা, এখন এই যে এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু টার্ম আমরা পাচ্ছি, এই জিনিসটার একটা স্পেশাল নাম আছে। তো এই নামটাকে বলা হচ্ছে বিটুইন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স, বা সংক্ষেপে হচ্ছে এস বি। তো এই এই পুরা জিনিসটাকে যদি আমরা এস বি এস বি বলে ফেলি, তাহলে আমাদের ইকুয়েশনটা খুবই ছোট হয়ে যেতেছে। তো সিগমা স্কোয়ার বিটুইন, এটা হবে ডাব্লিউ ট্রান্সপোজ এস বি ডাব্লিউ। এখন এই এই যে পুরা সামেশন, এই পুরা সামেশনটা কিন্তু একটা ম্যাট্রিক্স হবে, বুঝতে পারছো? তো এখন দেখে মনে হইতেছে যে ম্যাট্রিক্স কিভাবে হবে, ম্যাট্রিক্স তো নাও হইতে পারে, এটা একটা হয়তো স্কেলার হইতে পারে, বাট মানে আমরা সামনে একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো যে এই পুরো জিনিসটা কিন্তু একটা ম্যাট্রিক্স হবে। So, আপাতত আমরা জেনে রাখি, তো এটা একটা ম্যাট্রিক্স হবে, এবং এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে বিটুইন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স।
তাইলে আমরা আমাদের এই ইকুয়েশনের এই যে এই রেশিওর এই রেশিওর মানে লবের মধ্যে যে ইকুয়েশনটা হবে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না? তো ইকুয়েশনটা হচ্ছে ডাব্লিউ ট্রান্সপোজ এস বি ডাব্লিউ, যেখানে ডাব্লিউ হচ্ছে আমাদের প্রজেকশন ফ্যাক্টর আর এস বি হচ্ছে বিটুইন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স। আচ্ছা, এতদিন পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? আরো কি কোনো কোশ্চেন আছে? যে এই কোশ্চেনটা আমরা কিভাবে পাইলাম এটা বুঝি নাই। আচ্ছা, তো বুঝছি স্যার। কোশ্চেন, ওকে, তো কোশ্চেন না থাকা মানে আমরা সামনের দিকে যাই। তো এখন আমরা এই উপরের জিনিসটা ম্যাথমেটিক্যাল একটা ফর্ম নিয়ে আসছি, এখন আমাদের কাজ হচ্ছে নিচের যেই টার্মটা আছে এইটার একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আমরা নিয়ে আসার ট্রাই করবো। তো এখন নিচের যেই সরি নিচেরটা যেটা হচ্ছে উইদিন ক্লাস ভ্যারিয়েন্স। তো এখন আমরা মানে প্রজেক্টের ডাটা, ঠিক আছে, প্রজেক্টের ডাটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি। তো এক্স যদি হয় একটা অরিজিনাল ডাটা, এক্স এর প্রজেক্টেড ভার্সন হবে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স। সো দ্যাট হচ্ছে এই এক্স এর প্রজেক্টেড ভার্সন। আচ্ছা, তো মানে ফর ক্লাস আই, ধরা যাক মানে এই সবুজ ক্লাসটাকে আমরা বলছি আই। তো এই আই ক্লাসের জন্য উইদিন ক্লাস ভ্যারিয়েন্স, ঠিক আছে, উইদিন ক্লাস মানে এখন কিন্তু আসলে যখন আমরা আসলে উইদিন ক্লাস ভ্যারিয়েন্স বের করবো তখন আমরা আসলে নিজেদের মধ্যে চিন্তা করবো, ঠিক আছে, তখন আমরা বাইরের মানে ওভারঅল মিন আমাদের এখানে দরকার নেই, বুঝতে পারছো? তো এখন নিজের মানে ক্লাসে ডাটাগুলো কতটুকু ক্লোজ আছে, ঠিক আছে, ওইটা বের করা হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য, তাই না? সো তাইলে আমরা এই ক্লোজনেসটা কিভাবে বের করতে পারি? প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে, ধরা যাক এটা হচ্ছে একটা জেড ডাটা, তো এই প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে আমাদের এই যে মিনের মানে এই ক্লাসের যে মিন এইটার কি ডিস্টেন্স, তাই না, এটা আমরা বের করা ট্রাই করছি। আর ডিস্টেন্সটা কেন স্কোয়ার করলাম? কারণ যেন নেগেটিভ কোনো না আসে। তো এখন এইভাবে মানে প্রত্যেকটা মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমি এই ক্লাসের ওভারঅল মিনের ডিস্টেন্সটাকে আমি বের করে যোগ করলাম। এই যোগফলটাকে আমরা বলতেছি যে উইদিন ক্লাস মানে ভ্যারিয়েন্স। তো যদি কোনো একটা মানে ক্লাসের জন্য কোনো একটা ক্লাসের জন্য যদি এই ভ্যালুটা ছোট হয়, দ্যাট মিনস ডাটাগুলো আসলে অনেক কাছে কাছে আছে, ঠিক আছে? আর যদি কোনো একটা ক্লাসের জন্য এই ভ্যালুটা আসলে ওভারঅল যোগফলটা আসলে বড় হয়, দ্যাট মিনস কি ডাটাগুলো অনেক দূরে দূরে আছে, এই কারণে এদের যোগফলটা বড় হয়েছে। তো আচ্ছা, সো তাইলে এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের উইদিন ক্লাস ভ্যারিয়েন্স এর ইকুয়েশন। তো এখন এইখানে জেড জেড এর একটা আসলে ভ্যালু আছে। জেড এর অ্যাকচুয়াল ইকুয়েশনটা হচ্ছে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স, আর এম আই এর একটা অরিজিনাল একটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে ডাব্লিউ ট্রান্সপোজ মিউ আই। এখন আমরা এই কাজটাই করলাম যে আসলে আমরা এই দুইটা জিনিসকে সাবস্টিটিউট করলাম আর কি। জেড আর মানে এম আই সাবস্টিটিউট করার পর এখান থেকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করতে পারি। যেহেতু এটা স্কোয়ার আছে, স্কোয়ারটাকে আমরা বলছিলাম যে আমরা আসলে এই ফর্মুলায় আসলে ফালাইতে পারি। একটু রিঅ্যারেঞ্জ করার পর আসলে আমাদের এরকম একটা কি বলে এরকম একটা ইকুয়েশন আসছে। তো এখন এইখান থেকে এই যে আমরা মানে এই ভ্যারিয়েন্সটা বের করলাম, উইদিন ক্লাস যে ভ্যারিয়েন্সটা বের করলাম এটা কিন্তু আমাদের শুধু একটা ক্লাসের জন্য। এখন আমাদের ডাটা সেটের মধ্যে একের অধিক ক্লাস থাকতে পারে। এখন ওভারঅল ডাটা সেটের জন্য যদি আমি মানে উইদিন ক্লাস ভ্যারিয়েন্স বের করতে চাই, তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের উইদিন ক্লাস ভ্যারিয়েন্স কে যোগ করতে হবে। তাইলে আমার ওভারঅল উইদিন ক্লাস ভ্যারিয়েন্স কি হবে? মানে যতগুলা ক্লাস আছে, সি মানে হচ্ছে যতগুলা ক্লাস আছে, দুইটা ক্লাস থাকলে দুইটা, তিনটা ক্লাস থাকলে তিনটা, যতগুলো ক্লাস আছে সবগুলা ক্লাসের ইন্ডিভিজুয়াল মানে উইদিন ক্লাস ভ্যারিয়েন্স কে যোগ করবো। আলাদা আলাদা করে প্রথমে এইভাবে আসলে বের করবো, তারপর সবগুলোকে একসাথে যোগ করবো। তাইলে এখন এই যে ইকুয়েশনটা আমরা পাইলাম, সরি এখানে যে পাইছিলাম এইটাকে আমরা এখানে সাবস্টিটিউট করলাম আর সাবস্টিটিউট যদি করি, তাইলে মানে এইটাকে বেসিক্যালি এখানে বসায় দেওয়া হয়েছে, এরকম একটা বড় জিনিস আমরা পাচ্ছি। তো এখানেও আমরা ডাব্লিউ আর ডাব্লিউ ট্রান্সপোজ ডাব্লিউ এই দুইটা আসলে কনস্ট্যান্ট, তো এই কারণে এটাকে আমরা আসলে সামেশনের বাইরে নিয়ে আসছি। বাইরে নিয়ে আসার পর আমরা একটা ব্র্যাকেটের টার্ম পাইছি। তো এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা পাওয়া গেল, এই টার্মটাকে আমরা বলছি যে উইদিন ক্লাস স্ক্যাটার ম্যাট্রিক্স। দ্যাট মিনস যে এত বড় জিনিস এইটাও একটা আসলে ম্যাট্রিক্স হবে, ঠিক আছে? আমরা যখন ম্যাথ একটা এক্সাম্পল দেখবো তখন এটা বুঝতে পারবো। সো যেহেতু এটা একটা ম্যাট্রিক্স হচ্ছে এবং এটা আসলে উইদিন ক্লাস থেকে আসছে, তো এই কারণে এটাকে আমরা বলছি উইদিন ক্লাস মানে স্ক্যাটার ম্যাট্রিক্স। তো তাইলে আমরা যদি এটাকে এস ডাব্লিউ দ্বারা মানে সাবস্টিটিউট করে দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা ছোট হয়ে গেছে। ইকুয়েশনটা তাহলে দাঁড়াচ্ছে মানে ডাব্লিউ ট্রান্সপোজ এস ডাব্লিউ ইন্টু ডাব্লিউ। এখন তাইলে আমরা এই যে আমাদের নিচের যেটা ছিল হর, তাহলে হরেরও আমরা একটা কি বলে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা হচ্ছে ডাব্লিউ ট্রান্সপোজ এস ডাব্লিউ ডাব্লিউ, যেখানে এস ডাব্লিউ মানে হচ্ছে এই যে এত বড় জিনিসটা।
সো এতদূর পর্যন্ত কি আমরা সব বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাইলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াতেছে? সো আমরা এইটা পাইছিলাম ডাব্লিউ ট্রান্সপোজ এস বি ডাব্লিউ, আর নিচেটা পাইছিলাম ডাব্লিউ ট্রান্সপোজ এস ডাব্লিউ ডাব্লিউ। আর এই পুরো জিনিসটাকে আমরা জে ডাব্লিউ দ্বারা ডিনোট করতেছি আর কি। তাইলে আমাদের ইকুয়েশনটা হলো জে ডাব্লিউ ইকুয়াল টু এটা। এখন মানে এটা একটা অপটিমাইজেশন প্রবলেম। এখন অপটিমাইজেশন প্রবলেম কিভাবে এবং এটা কি, এটা একটা আনকনস্ট্রেইনড অপটিমাইজেশন প্রবলেম, তাই না? মানে এটা কি, এটার মধ্যে কোনো কন্ডিশন দিয়ে কোনো কনস্ট্রেইন দেওয়া নাই। আনকনস্ট্রেইনড অপটিমাইজেশন প্রবলেম গুলা কিন্তু আমরা সরাসরি গ্রেডিয়েন্ট এগুলোর মধ্যে অ্যাপ্লাই করে ওই গ্রেডিয়েন্টকে জিরো ধরে আমরা সলভ করে ফেলতে পারি, ঠিক আছে? সো এই মানে মাঝখানে গ্রেডিয়েন্ট বের করলাম, মানে পার্শিয়াল গ্রেডিয়েন্ট পার্শিয়াল ডেরিভেটিভ, তারপর ওগুলোকে জিরো ধরলাম, এই মাঝখানে স্টেপ গুলা নিয়ে আমি আর কোনো ডিসকাশন এখানে দেখাইনি। সো একবারে যেটা ফাইনাল রেজাল্ট আসে ওই রেজাল্টটা এখানে দেখাই। সো এটাই বলতেছি যে এই যে অপটিমাইজেশন প্রবলেম, এই যে আমাকে এই জিনিসটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, এই অপটিমাইজেশন প্রবলেমটাকে যদি আমরা সলভ করি, তাইলে আমরা মানে এই ইকুয়েশনটার মধ্যে মানে আসতে পারি আর কি। বুঝতে পারছো? একটু কঠিন ম্যাথমেটিক্স আছে এটার মধ্যে, কঠিন না মানে স্টেপ বাই স্টেপ দেখলে সহজই লাগে। মানে যাদের দেখার ইচ্ছা তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, বাট আমি এইগুলো আসলে আর এখানে দেখাইনি আর কি। তোমাদের আর কষ্ট হইতে চাইলাম না, তো এই কারণে সরাসরি রেজাল্ট আমি এখানে লিখে দিচ্ছি। তো তাইলে আমরা যদি এই অপটিমাইজেশন প্রবলেমটা সলভ করি, আমরা এরকম একটা ইকুয়েশন আসি। এটা হচ্ছে এস ডাব্লিউ, এটা ইনভার্স, তারপরে এস বি ইন্টু ডাব্লিউ ইকুয়াল টু, এটা হচ্ছে ল্যামডা ডাব্লিউ। এখন এখানে ডাব্লিউ জিনিসটা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা পাওয়া যাইতেছে, এই ম্যাট্রিক্সটার আইগেন ভেক্টর, আর ল্যামডা হচ্ছে এই আইগেন ভেক্টরের সাথে অ্যাটাচড আইগেন ভ্যালু। দ্যাট মিনস আমরা পিসিএ তে কি করছিলাম, পিসিএ তেও কিন্তু আমরা আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু বের করছিলাম, বাট কার আইগেন ভেক্টর আইগেন ভ্যালু বের করছিলাম আমরা? কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের, আমাদের প্রিভিয়াস ক্লাসটা মনে আছে কিনা, কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু বের করছি। এখন আমরা এলডিএ তেও আইগেন ভেক্টর আর আইগেন ভ্যালু বের করব, বাট আমরা এই এই কঠিন একটা ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর এবং আইগেন ভ্যালু বের। সো তাইলে এইটার যে আইগেন ভেক্টর গুলো আসবে ওইগুলোই হচ্ছে আমার এলডি 1, এলডি 2। তো আগে আমরা পিসি 1 পিসি 2 বলতাম, এখন আমরা বলবো এলডি 1 এলডি 2। তো এলডি 1 এলডি 2 হবে। আর ল্যামডাটা হবে আসলে, আসলে এখানে আসলে ল্যামডার ওরকম কোনো ভূমিকা নাই। ল্যামডাটা আসলে ঠিক করে দিবে আর কি, যে কোন মানে সর্টিং অর্ডার কি হবে, মানে এই ভেক্টর গুলোর সর্টিং অর্ডার, ঠিক আছে? এটাই আমাদের এই ল্যামডাটা মানে কি বলে, ল্যামডাটা আমাদের ঠিক করে দিবে, বুঝছো? আচ্ছা, সো তাইলে আমরা যদি এলডিএ মানে বের করার স্টেপ গুলো একটু দেখার ট্রাই করি। তো প্রথম কাজ হচ্ছে মিন বের করা। So, সবাই বুঝতেছো যে আমরা মিন দিয়েই আসলে ইকুয়েশন গুলোতে আসছিলাম। তো মিন বের করতে হবে। মানে যদি আমাদের দুইটা ক্লাস থাকে, ঠিক আছে, ধরা যাক আমাদের এরকম দুইটা ক্লাস আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এই ক্লাস গুলোর আলাদা মিন বের করা। তারপরে কাজ হচ্ছে ওভারঅল মানে পুরো ডাটা সেটের ওভারঅল মিন বের করা। তারপরে কাজ হচ্ছে এস ডাব্লিউ ক্যালকুলেট করা, এস বি ক্যালকুলেট করা। তারপরে এস ডাব্লিউ ইনভার্স এস বি এটা ক্যালকুলেট করতে হবে। তারপরে এটা একটা ম্যাট্রিক্স হবে। দেখি বলে দিচ্ছে। তো এই ম্যাট্রিক্সটার আইগেন ভেক্টর, সরি আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করতে হবে। তারপরে যে আইগেন ভ্যালুটা সবচেয়ে বড়, ওই আইগেন ভ্যালু যে আইগেন ভেক্টরটা হবে, ওই আইগেন ভেক্টরটা বরাবর ডাটাগুলোকে প্রজেক্ট করতে হবে। তো তাইলে আমার প্রিভিয়াস পিসি এর সাথে এইটা ডিফারেন্স কি, পিসি এর সাথে এটা ডিফারেন্স হচ্ছে পিসিএ তে আমরা এই যে এই কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট করতাম, আর এলডিএ তে আমরা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ক্যালকুলেট না করে আমরা আসলে এই জিনিসটা ক্যালকুলেট করব। এই জিনিসটা ক্যালকুলেট করে এইটার আইগেন ফ্যাক্টর এবং আইগেন ভ্যালু আমরা বের করব। এবং ওই আইগেন ফ্যাক্টর বরাবর আমরা ডাটাগুলোকে, তো মেইন ডিফারেন্স কিন্তু এটাই। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? এভরিবডি? আচ্ছা, আশা করা যায় যে সবাই বুঝতে পারছি। তো আমরা ম্যাথ এক্সাম্পলটা কি আজকের ক্লাসে দেখবো নাকি আমরা এটা সামনের ক্লাসে দেখবো? আমার সামনের কথা ক্লাসে। হ্যালো? স্যার সামনের ক্লাসে জি স্যার, দেখি। শোনা যাচ্ছে, হ্যালো? সামনের ক্লাসে দেখছি। ওকে, ঠিক আছে। তো আমার মনে হয় আমাদের আসলে টপিকও আর বেশি বাকি নাই, বুঝতে পারছো? এটা শেষ হইলে আর আর দুইটা হাইয়েস্ট আই গেস, এই লেকচারটা শেষ হইলে আর দুইটা লেকচার লাগবে, এবং ওই টপিক গুলো হচ্ছে ভেরি ইজি, ইজি ইজি টপিক। ওগুলোর মধ্যে আসলে আহ, তেমন কোনো কমপ্লিকেশন নাই। তো এই কারণে একটু আসতে গেলেও আই গেস আমাদের কোনো সমস্যা হবে না। তো
আমরা শেষ করে ফেলতে পারবো কি। তো এই কারণে আর আজকে ক্লাস এত পর্যন্ত থাকুক। আমরা এই যে এলডিআর এক্সাম্পলটা তাহলে সামনের ক্লাসে দেখবো। সামনের ক্লাস মানে হচ্ছে কালকে। কালকে তোমাদের 11:30টায় সেম টাইমে অনলাইন ক্লাস হবে। তো এই ক্লাসে আমরা এটা দেখবো। তো তাইলে কারো কি কোনো কোশ্চেন আছে? আজকে যা পড়ানো হইলো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কনসেপ্টটা বুঝতে পারি নাই এরকম কেউ আছি আমরা? যদি না থাকি তাইলে আমি স্ক্রিনশটটা এখানে অফ করলাম। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু কল করি। সেকশন এ, আইডি 1, ইয়েস স্যার। আইডি 2, 2 নাই, তারপর 3, Yes, sir. 4, 5, Yes, sir. তারপর হচ্ছে আইডি 6, 8, আইডি 8, Yes, sir. আইডি 9, Yes, sir. 10, Present, sir. 11, Yes, sir. 12, 13, Present, sir. 15, Yes, sir. 16, Present, sir. 17, Yes, sir. তারপর স্যার হচ্ছে আইডি 19, প্রেজেন্ট ছিলাম। কত আইডি কত? Sir, ID 006. 6, ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে এই 19, আইডি 19, Yes, sir. স্যার আইডি 21, 2 এর প্রেজেন্ট হয়েছে। আইডি 2 আসো। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, আমি তো আচ্ছা, ছিলাম মাঝখানে একটু ভয়। ওকে, ঠিক আছে, ফাইন। আইডি 21, Sir, 21. Yes, sir. 22, Yes, sir. 23, Yes, sir.